শুধু দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর হলো যে গতকাল ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকের বাসভবনে একটি সভা ছিল। সেই সভায় রাজ্য কমিটি এবং জেলা কমিটি আমন্ত্রণ জানানো হয়েছিল। বিষয় হলো যে নওশাদ সিদ্দিকী সাহেব আদৌ কি এবারে 24 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে ঠিক পঞ্চায়েত ভোটের পরে নওশাদ সিদ্দিকী বলেছিল যে আমি রায়নহাড়া থেকে এবারে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এবং এও বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সেই জায়গায় দুবারের সংসদ, ওনাকে বলেছিল যে আমি প্রতিদ্বন্দ্বিতা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রার্থন করে কালীঘাটে পাঠিয়ে দেবো। সেই কথা শোনার পরে ডায়মন্ড হাওড়া তথা পশ্চিমবঙ্গের আইএসএফ যারা কর্মী সমর্থক ছিল তাদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো ছিল। কিন্তু আমরা দেখছি যত ইলেকশন কাছে চলে আসছিল, বিশেষ করে এখনো ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করে দিয়েছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না সেটা কিন্তু ক্লিয়ার এখনো হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু পশ্চিমবাংলার 42টা সিটে, শাসক দল 42টা ঘোষণা দিয়েছে, এবং নিয়ম মতো তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ডায়মন্ড হাওড়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেই জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন এবং তার দেওয়াল লেখন চলছে। আমরা দেখছি সিপিএম তথা আইএসএফ তথা বিজেপি এখনো কিন্তু ডায়মন্ড হাওড়া থেকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কিন্তু এখনো ক্লিয়ার হয়ে ওঠেনি। সম্ভবত বিজেপি তারা তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী যে ডায়মন্ড হাওড়া থেকে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছিল, সেই নওশাদ সিদ্দিকী এখন কিন্তু দাঁড়াবে কিনা সেটা 20 বছর জলে। 99% কনফার্ম আছে যে সেই জায়গায় নওশাদ সিদ্দিকী নাও দাঁড়াতে পারে। 99% কেন বলছি, আপনারা দেখেছেন যে ক্রিকেট খেলা দেখেন, 50 ওভারের খেলা এবং 2020 খেলা, সেই জায়গায় অধিকাংশ সময় খেলার একটা রেজাল্ট বার হয়, একটা নাতিজা বেরিয়ে যায়। সেই জায়গায় খুব কম সংখ্যক খেলায় ড্র হয়। ঠিক সেরকমই ভাবে এখন বুঝতে পারা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী সাহেব ডায়মন্ড হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না। কালকে যে সভাটা ছিল সেই সভায় যে খবর আমরা সূত্র মারফত পেয়েছি যে নওশাদ সিদ্দিকী আদৌ ডায়মন্ড হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না, সেটা 99% কনফার্ম। এইবারে বিষয়টা হচ্ছে যে কেন এরকমই নওশাদ সিদ্দিকী দাঁড়াবে বলে পঞ্চায়েত ভোটের পরের থেকে 543টা সিট আছে ভারতবর্ষের লোকসভার, সেই জায়গায় সব থেকে আগে নওশাদ সিদ্দিকী সেই জায়গায় দাঁড়াবে বলে ইচ্ছা প্রকাশ করে আজকে কেন পিছিয়ে আসছে। তাদের কথা হলো যে তাদের দলে একটি গণতন্ত্র আছে, রাজ্যসভা আছে, জেলার নেতারা আছে, তারা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ বলছেন যে নওশাদ সিদ্দিকী দাঁড়াক, আরেকটি ভাগ বলছে দাঁড়াবে না। এরকম একটা দোলাচলের মধ্যে চলছে। ইতিপূর্বে আমরা আইএসএফ এর যারা কর্মী সমর্থক এবং আইএসএফ এর যারা বড় বড় নেতারা আছে তারা বলছে যে এই যে একটি সংযুক্ত মোর্চার একটা জোট হয়েছিল 2021 সালে, আপনারা জানেন বিধানসভায় সেই সংযুক্ত মোর্চা হয়েছিল বাম, কংগ্রেস এবং বামেদের যে শরিক দল আইএসএফ কে নিয়ে, এবং সেই মোর্চার একটি মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় বলেছে যে আমি আইএসএফ এর বিধায়ক বলার থেকে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে আমি বেশি পছন্দ করি, আমি বেশি কমফোর্টেবল মনে করি। সেই জায়গায় সবাই ভেবেছিল যে লোকসভা ভোটে অন্তত এই মোর্চা যেরকম 21 সালে জোট হয়েছিল সেই জোটটা হবে, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে এই জোটটার 20 পাও জলে জোটটা হচ্ছে না। ইতিমধ্যে আইএসএফ 8টি জায়গায় তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ব্যাপারটা হলো যারা আইএসএফ এর বড় বড় নেতা আছে তারা ঘনিষ্ঠ মহলে বলছেন যে এই জোট না হওয়ার কারণে তারা একদম কিন্তু দায় বামফ্রন্টের ঘাড়ে চাপিয়ে দিলেন। আমরাও সূত্র মারফত এবং পরোক্ষভাবে দেখতে পাচ্ছি যে আইএসএফ এর যে নেতারা যারা দাবিগুলো করছেন সেই দাবিগুলো কিন্তু অযুক্তি নয়। আমি আপনাদেরকে বলেছি যে নওশাদ সিদ্দিকী পঞ্চায়েত ভোটের আগেই বলেছেন আমি ডায়মন্ড হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই জায়গায় বিমান বোস বলছেন এখন যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়া থেকে লড়াই করবে, এটা তো আমার জানা ছিল না। তাহলে কি বিমান বসু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং টিভি কিন্তু কি দেখে না? বর্তমান যুগে তিনি বামফ্রন্টের চেয়ারম্যান, সেই চেয়ারম্যান যদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখে না, যদি না দেখে, যদি না ফলো করে, তাহলে ইনি বর্তমান যে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে তিনি কিভাবে রাজনীতি করবেন? পরোক্ষভাবে আইএসএফ এর যে নেতাগুলো যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলোর কিছুটা সত্যতা প্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমানে সিপিএম লোকসভায়ও শূন্য, বিধানসভায়ও শূন্য। মানুষ ভেবেছিল যে এই সংযুক্ত মোর্চা হলে হয়তো তারা একটি দুটো সিট বেরিয়ে আসতে পারবে, কিন্তু আইএসএফ এর নেতারা বলছেন যে এই নওশাদ সিদ্দিকী যে বার বাড়ান্ত, আমরা এতদিন শুনেছি যে নওশাদ সিদ্দিকী যতক্ষণ উঠে আসছে, অল্প সময়ের মধ্যে যেভাবে আধিপত্য বিস্তার করছেন, তাতে করে আমরা শুনে আসছি এবং দেখে আসছি যে শাসক দল বর্তমান নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন আইনি জটিলতা বিভিন্ন ভাবে তাকে আঘাত করে আসছিল। কিন্তু এদিনের যারা আইএসএফ এর যারা কর্মী সমর্থক এবং নেতারা আছে তারা বলছেন যে না,
এটা শুধু মূল শাসক দল নয়, বামফ্রন্টেরও এই যে নওশাদ সিদ্দিকীর উত্থান পছন্দ হচ্ছে না, সেই জন্য নওশাদ সিদ্দিকীকে খুব একটি না চটিয়ে এড়িয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং যাতে নওশাদ সিদ্দিকীর সাথে জোট করলে বামফ্রন্টের যে সৈন্য আছে লোকসভায়, সেই সৈন্যতা থাকতে পারে, আইএসএফ কিছুটা সিট দখল করতে পারে এক দুটো, সেটা যাতে না করতে পারে কৌশলে বামফ্রন্ট কিন্তু এটা করে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের যে সৃজন ভট্টাচার্য, যে উঠতি নেতা এবং যুব নেতা, ডিওএফ এর নেতা, সেই জায়গায় যদি বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার যে জোট হয় এবং আইএসএফ এর যে ভাঙড় সহ বিভিন্ন যে আইএসএফ এর যে ভোটগুলো আছে, সেই ভোটগুলো যদি সৃজন ভট্টাচার্যের যদি দিকে সুইং করে, তাহলে কিন্তু এটা জেতার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় আমরা যেটা শুনতে পাচ্ছি যে ডায়মন্ডহাওড়া সহ যাদবপুরে ও আইএসএফ প্রার্থী দিতে পারে। যদি দেয় তাহলে আইএসএফ এর ভোট আইএসএফ এর দিকে, বামফ্রন্টের ভোট বামফ্রন্টের দিকে, মাঝখান থেকে কিন্তু সায়নী ঘোষ জেতার একটা সম্ভাবনা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান রাজ্য রাজনীতির পরিস্থিতি। সর্বশেষ ম্যাচ বলে রাখি যে সংযুক্ত মোর্চার যে জোট হয়েছিল 2021 সালে বিধানসভায়, বাম কংগ্রেস আইএসএফ এবং বামেদের শরিক দল নিয়ে, সেই জোট হচ্ছে না। 99% কনফার্ম। যেমন ক্রিকেট খেলার 50 ওভার এবং টি20 খেলার যেমন রেজাল্ট অধিকাংশ সময় হয়ে যায়, 1% থাকে যে রেজাল্ট না বেরোয়, ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি যে বাম কংগ্রেস আইএসএফ এর এই জোটটা হচ্ছে না। সর্বশেষে আমি দর্শকদের একটি কথা বলবো, যে সিদ্দিকী ডায়মন্ডহাওড়া থেকে 2024 লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে কি দলের উপরে এই যে নওশাদ সিদ্দিকী যে দাঁড়াবে বলেছিল, দাঁড়াচ্ছে না, তার কি কোনো খারাপ প্রভাব পড়বে কি পড়বে না? আমি দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখবেন এটা, যে প্রভাব পড়বে কি প্রভাব পড়বে না। আরেক দিক আমরা দেখলাম যে গতকাল বসন্ত উৎসব ছিল, হোলি উৎসব ছিল। সেই হোলির উৎসবে আমরা দেখলাম যে সম্ভবত উত্তরপ্রদেশে একজন ভাই, তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিল, তার পিছনে দুজন মহিলা, মুসলিম মহিলা বোরখা পরে বসেছিল, এবং একটা মন্দিরের সামনে কিছু উচ্ছৃঙ্খল যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে, সেই মুসলিম মহিলা দুটিকে এবং সেই গাড়ি যে ভাই চালাচ্ছিল তার গায়ে রং মেখে, এবং যে মুসলিম মহিলা দুটি পিছনে গাড়ির পিছনে বসেছিল তাদের বোরকা ফোরকা ছিল, তাদের ওই রং মাখা জল বা পানি দিয়ে তাদেরকে পুরো রং করিয়ে দেওয়া হয়। সেই বিষয়ে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশ সরকার এখনো পর্যন্ত নীরব, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার ধারণা নেই। আমরা দেখেছিলাম যে যোগী আদিত্যনাথ বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন রকম যে কাজ কারবার গুলো ঘটে যাওয়া অনৈতিক, তাদের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার করেন। যোগী আদিত্যনাথ কি এই যে ছেলেগুলো যারা এই মুসলিম সম্প্রদায়ের মা বোনেদের এবং ভাইদের জোর করে রং মাখিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা? ইতিমধ্যেই আমরা দেখলাম যে ফুরফুরা শরীফের পীর তহা সিদ্দিকী সাহেব এর বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে। আমি মনে করবো যে তহা সিদ্দিকী সাহেব যে ভাষাগুলো ইউজ করেছে, সেই ভাষাগুলো সচরাচর মানুষের ভালো না লাগলেও, যে ওই যে উত্তরপ্রদেশের যে ছেলেগুলো যে মুসলিম মহিলা এবং ওই ভাইদের যে মুসলিম ভাই রং লাগিয়ে দিয়েছে, যে অপরাধটা করেছে, তহা সিদ্দিকী কিন্তু যে ভাষাগুলো দিয়েছে, সেই ভাষাগুলো তাদের পাওনা বলে আমি মনে করি। আমি আরো একবার বলতে চাই যে ভারতবর্ষে নানা মত, নানা ধর্মের শ্রেণীর মানুষ বসবাস করে। ধর্ম যার যার, উৎসব সবার, জাত ধর্ম যেই করুন, ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে, সংবিধানকে সম্মান করে, সবাইকে স্নেহ করে চলার আহ্বান আরো একবার জানাই।